প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো হাঁটু ব্যথা ও অস্থিসন্ধিজনিত সমস্যায় পিআরপির ভূমিকা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এ বিষয়েরই একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এ.কে.এম. মহিউদ্দিন 1973 সালের মার্চে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শিওর সেল মেডিকেল এর অর্থোপেডিক্স বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু হাঁটু ব্যথা ও অস্থিসন্ধিজনিত সমস্যায় পিআরপির ভূমিকা, আমি প্রথমেই একটু জানতে চাইবো যে পিআরপি ব্যাপারটা সম্পর্কে। পিআরপি হলো যে মেডিকেল সায়েন্সের একটা নতুন সাবজেক্ট, রিজেনারেটিভ মেডিসিন। সেই সাবজেক্টের একটা টুলস হলো পিআরপি। পিআরপি পুরো অর্থ হলো প্লাটিলেট রিচ প্লাজমা। রক্তের অনুচক্রিকা এবং প্লাজমাকে আমরা ব্যবহার করে বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি এই পিআরপির মাধ্যমে। আচ্ছা স্যার, এই যে পিআরপি নিয়ে কথা হচ্ছে, যেহেতু প্ল্যাটলেট রিচ প্লাজমা আমরা জানলাম, তো স্যার এই যে নতুন একটা শাখার আগমন ঘটেছে, তো এই শাখাটি বা এই ব্যাপারটি ঠিক কোন কোন রোগের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করছি? আসলে পিআরপি সব সাবজেক্টে, মেডিকেল সায়েন্সে যে সাবজেক্ট আছে, অর্থোপেডিক্সে কিংবা ডার্মাটোলজিতে কিংবা কার্ডিয়াক কেসে কিংবা অন্য যে কোনো সাবজেক্টে এটার ব্যবহার করা যাবে। বেসিক্যালি আমি যেহেতু একজন অর্থোপেডিক্স কনসালটেন্ট, আমি অর্থোপেডিক্স রিলেটেড যেসব কন্ডিশনে পিআরপি ব্যবহার করি সেগুলি হলো গিয়ে হাঁটু বা অস্থিসন্ধিতে যে কোনো ধরনের অস্টিওআর্থাইটিস কিংবা কোনো আঘাতজনিত কারণে ক্ষয় হলে বা টেন্ডনে প্রদাহ হলে কিংবা স্পোর্টস ইনজুরিজনিত কোনো আঘাতের কারণে কোনো অসুখ হলে সেগুলিতে আমরা পিআরপি ব্যবহার করে থাকি। আচ্ছা স্যার, পিআরপির যে একটা ব্যাপার আপনি বললেন যে অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর ব্যথায় ব্যবহার করেন, ধরা যাক একজন রোগী যদি আপনার কাছে এ ধরনের সমস্যা নিয়ে আসে, তাহলে চিকিৎসার ধাপগুলো কি কি এই চিকিৎসার ক্ষেত্রে? একজন রুগী আমাদের কাছে যখন আসে হাঁটুর ব্যথা নিয়ে, আমরা প্রথমে রুগীটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে উনি কোন অস্টিওআর্থ্রাইটিসের বিভিন্ন ধরনের স্টেজ আছে, কোন স্টেজে আছেন তার উপর ডিপেন্ড করে আমরা তাকে চিকিৎসা দিয়ে থাকি। প্রথমে আমরা নর্মালি রুগীদের অন্য কোনো অসুখ থাকলে, যেমন ডায়াবেটিস বা অন্য কোনো ধরনের গাউট বা অন্য রিমাটয়েড এই ধরনের কোনো ডিজিজ থাকে কিনা সেগুলি আমরা অ্যাসেস করি। তারপরে তো আমরা এক্সরে বা এমআরআই করে স্টেজটা নির্ণয় করি যেটা কোন স্টেজে আছে। তারপরে আমরা রুগীকে আমাদের পরবর্তী যে চিকিৎসা পদ্ধতি সেটার সম্বন্ধে আমরা তাকে ব্রিফ করি। আমরা মূলত রোগীর শরীর থেকে রক্ত নেই, রক্ত থেকে এই পিআরপিটা সেপারেট করে সেটাকে অ্যাক্টিভেটেড করে আমরা তার প্রদাহর জায়গায় ইনজেক্ট করে দিই। আচ্ছা স্যার, এই যে বললেন রক্ত নিতে হয়, রক্ত নেয়ার পরিমাণটা কেমন? আচ্ছা, এটা ডিপেন্ড করে আমি কয়টা জোড়াতে ওনাকে এই জিনিসটা দিব বা ওনার কয়টা কন্ডিশন আছে সেই হিসাবে। প্রতি সেশনে আমরা, সাপোজ আপনার যদি হাঁটুতে প্রবলেম হয়, আমরা প্রতি সেশনের জন্য 20 ml ব্লাড লাগে। আচ্ছা স্যার, এই যে সেশনের কথা যেহেতু আসলে, এবার আমি একটু জানতে চাইবো যে একজন রোগীর ক্ষেত্রে সাধারণত কয়টি সেশন লাগে? বেসিক্যালি আমরা 4টা সেশন ব্যবহার করি একটা জয়েন্টের চিকিৎসার জন্য। সেটা আমরা নর্মালি 1 সপ্তাহ পর পর একটা করে 3বার 3টা, 1 মাস পরে একটা দিয়ে থাকি। আচ্ছা, সেক্ষেত্রে সর্বমোট কয়বার আপনাদের কাছে রোগীকে 4বার আসতে হয়? আচ্ছা, 4বার আসতে হয়। স্যার, এই যে আপনি বললেন যে 4বার আসতে হচ্ছে, 4বার আসার পরে কি চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ হয়ে যায় নাকি কিভাবে সম্পূর্ণটা হয় কিভাবে? এটা হলো যে প্রথমে আমরা প্রতি সপ্তাহে একটা করে ইনজেকশন দিয়ে রোগীকে 3 সপ্তাহে 3টা ইনজেকশন সম্পূর্ণ করি। তারপরে 1 মাস পরে আমাদের ফলো আপে আসতে হয়। তারপরে দেখি যদি পেশেন্টের কন্ডিশন ভালো আছে, আমরা লাস্টলি 1 মাস পরে যেটা টপ আপ বলি, সেই টপ আপটা নাও দিতে পারি। কিন্তু বেসিক্যালি আমরা 4টা কোর্স কমপ্লিট করি এবং রোগীকে তার জীবনযাত্রা এবং খাদ্য অভ্যাস কিছু ব্যাপারে অ্যাডভাইস দিই। মোস্ট অফ দ্য পেশেন্ট 1.5-2 বছর পর্যন্ত অসুখ থেকে ভালো থাকে। তারপর আমাদের জীবনযাত্রায় যদি কোনো ব্যাঘাত ঘটে কিংবা ক্ষয়জনিত যে সমস্যাটা, প্রতি বছর 5% করে স্বাভাবিক যে বয়সজনিত যে ক্ষয় সেটা হয়, সেটাকে আমরা প্রিভেন্ট করার জন্য প্রতি 1.5 বছর পরে করে একটা টপ আপ দিয়ে থাকি। আচ্ছা, তাহলে তো পরবর্তী পুরো জীবনব্যাপী 1.5 বছর পর পর এটা একটা করে ইনজেকশন নিতে হবে। স্যার, যেহেতু এটি একটি নতুন চিকিৎসা পদ্ধতি, তো দর্শকদের সুবিধার্থে আমি একটু জানতে চাইবো যে এটার ব্যয়বহুল বা ব্যয় সম্পর্কে, ব্যয়ভার সম্পর্কে। আসলে এই আমরা প্রতি সেশন হিসাবে এইটার ব্যয়ের
ডিপেন্ড করে। আমরা নর্মালি প্রতি সেশন 19,000 টাকা করে খরচ পড়ে। আচ্ছা, তাহলে সেটা মোটামুটি সাধ্যের মধ্যে। আপনার যতগুলি জয়েন্টই হোক একই খরচ। আচ্ছা, একই খরচ। স্যার একটু আমি জানতে চাইবো যে আপনি বলেছেন যে রোগীদের ক্ষেত্রে প্রথমে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনারা মানে ডিফাইন করেন যে কোন ক্ষেত্রে আপনারা করবেন। তো স্যার একটু মানে যদি আমাদের বিস্তারিত বলতেন যে কোন কোন রোগীর ক্ষেত্রে আপনারা ঠিক পিআরপি কে বেছে নিচ্ছেন। আমরা বেসিক্যালি আপনার অস্টিওআর্থ্রাইটিসের যদি স্টেজ 1, 2, 3 হয়, ইভেন আমার যদি অ্যাডভান্স স্টেজও হয়, সেক্ষেত্রে আমরা পিআরপি ব্যবহার করে থাকি। এছাড়া আমাদের আরেকটা টুলস স্টেম সেল, সেটা আমরা ভবিষ্যতের জন্য রেখে দিই। আমরা মোস্টলি অস্টিওআর্থ্রাইটিসের বাইরেও যে কোনো টেন্ডনে ইনজুরি কিংবা এভিএন কিংবা বিভিন্ন ধরনের লিগামেন্টে যেসব প্রবলেম হয়, মিনিসকাস ইনজুরি, সেক্ষেত্রেও আমরা পিআরপি ব্যবহার করে থাকি। স্যার পিআরপির চিকিৎসা পদ্ধতিতে বয়স সীমার কোনো ব্যাপার আছে কিনা? আসলে আমরা এটাতে যেটা ব্যবহার করি, হিলিং, বডির হিলিং মেকানিজমটাকে ব্যবহার করি। বয়সের সাথে সাথে হিলিং মেকানিজমটা কমে যায়, কিন্তু আমাদের এই পদ্ধতিতে বয়স্ক যে কোনো বয়সী লোককে এই পদ্ধতি চিকিৎসা করা যায়। অনেক সময় দেখা যায় দর্শকদের মধ্যে বা রোগীদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা কাজ করে যে যেহেতু বয়স হয়ে গিয়েছে হয়তো অপারেশন ছাড়া আর কোনো গতি নেই বা অপারেশন করার মতো অবস্থায় সে নেই, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্যথাই ভুগতে থাকে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনি কি বলবেন? বেসিক্যালি এই অস্টিওআর্থ্রাইটিসে পিআরপি ব্যবহারটা আসলে বয়স্ক মানুষেরই সবচেয়ে বেশি ব্যবহার হয়, যারা হাঁটুর এমন অবস্থায় চলে যায় যে অপারেশন বা ব্যথার ওষুধ ছাড়া চলতে পারেন না, কিংবা কারো কিডনিতে প্রবলেম আছে কিংবা ডায়াবেটিস আছে, ব্যথার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তাদের জন্য এই পিআরপি হলো সবচেয়ে সেফ জোনে আছে। আর যেটা হলো এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আর এটা যে কোনো বয়সের মানুষকেই তার এই রোগের জন্য ব্যবহার করা যাবে। আচ্ছা স্যার, এই পিআরপি চিকিৎসায় কি এমন কোনো ব্যাপার আছে যে এই ধরনের রোগ থাকলে তাকে পিআরপি দেয়া যাবে না, বা কন্ট্রাইন্ডিকেশন আমরা যেটা বলে থাকি, তেমন কিছু কি আছে? আসলে পিআরপি আপনার যে কোনো রোগীকে ব্যবহার করা যাবে। নর্মালি আমরা যেই কারণেগুলিতে আগে দেখে নিই, যেমন কারো যদি রিমাটিজম বা অনেক ধরনের বাত আছে যেখানে ব্লাডের মধ্যে ইএসআর বা সিআরপি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসার পরে পিআরপি ব্যবহার করি। এছাড়া এটার যদি কোনো রোগীর যে জায়গায় আমি দিব সেখানে যদি কোনো অ্যাক্টিভ ইনফেকশন থাকে, সেক্ষেত্রে আমরা ইনফেকশন ভালো হওয়ার পরে এটা ব্যবহার করি। স্যার একটু জানতে চাইবো যে এই যে নতুন একটা চিকিৎসা পদ্ধতি আমাদের চিকিৎসা বিজ্ঞানে যুক্ত হলো, এর প্রয়োজনীয়তাটা আসলে কেন ছিল, বা এটার সাথে যে বর্তমান প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি তার কি পার্থক্য আছে? বেসিক্যালি প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি আছে সেটাতে আমরা রোগীকে ব্যথার ওষুধ দিই, কোনো কোনো ক্ষেত্রে আমরা স্টেরয়েড ইনজেকশন করি, কিংবা আরেকটা আর্টিফিশিয়াল জেল আছে যেটা হাইলুরোনিক অ্যাসিড নামে পরিচিত। তো এই সবগুলি জিনিসের অনেকগুলি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন ব্যথার ওষুধ খেলে আপনার কিডনিতে প্রবলেম হয়, যিনি যার ডায়াবেটিস থাকেন, ডায়াবেটিসের কারণে এমনি কিডনিতে প্রবলেম হয়, সাথে যদি ব্যথার ওষুধ খায় সেক্ষেত্রে কিডনিতে প্রবলেম হতে পারে, হ্যাঁ লিভারে প্রবলেম হতে পারে, আর এছাড়া কার্ডিয়াক প্রবলেম হতে পারে। তো প্রচলিত চিকিৎসা পদ্ধতি থেকে বের হয়ে আসার জন্য একটা জায়গা আমাদের দরকার ছিল, যেটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, শরীরের নিজস্ব কোষ থেকে আমি আমার যে ইনজুরি জায়গাটা সেটা যদি আমি রিজেনারেট করতে পারি, সেই জায়গাটাই পিআরপি করে দিয়েছে। এটি আমাদের চিকিৎসা বিজ্ঞানের একটা নতুন ধাপ তৈরি করেছে, যে আমরা কোনো মেডিসিন বা সার্জারি ছাড়াই আমরা রোগীর চিকিৎসা করতে পারবো। আচ্ছা স্যার, পিআরপির যে নতুন একটা চিকিৎসা পদ্ধতি এসেছে, এটা কি সরকারিভাবেও দেয়া হচ্ছে নাকি শুধু বেসরকারিভাবেই পাচ্ছে? আমরা বাংলাদেশে প্রথম এটা শুরু করেছি। এখন আমি দেখেছি যে বাংলাদেশে সরকারি অনেক হাসপাতালে ওনারা শুরু করেছেন। ভবিষ্যতে আমি মনে করি যে আমাদের এখানে যে সব অর্থোপেডিক্সের ডক্টর বা রিমাটোলজিস্ট কিংবা অন্য অন্য ডার্মাটোলজিস্টরা তারা এটা ব্যবহার শুরু করেছে এবং এটা সবাই প্র্যাকটিস করবেন। স্যার একটু আমি জানতে চাইবো যে একজন রোগী কখন পিআরপির জন্য আপনার কাছে আসবে, বা কোন উপসর্গ দেখে রোগী বুঝতে পারবেন যে আমার এখন পিআরপির দরকার আছে বা আমার এই ধরনের বিশেষজ্ঞের শরণাপন্ন হবার সময় হয়েছে? আচ্ছা, বেসিক্যালি আমরা যেটা আমাদের অস্টিওআর্থ্রাইটিস বলে যে অসুখটা, হাঁটুতেই সবচেয়ে বেশি পরিমাণে সমস্যার জন্য ভোগে, আমাদের দেশে প্রায় 1 কোটির উপর লোক এই সমস্যায় ভুগতেছে। তো এর জন্য কেউ ব্যথার ওষুধ খান, কেউ ফিজিওথেরাপি নেন, কিন্তু আমরা বলবো যে আপনার হাঁটুতে যদি কোনো ব্যথা থাকে প্রাথমিক অবস্থায় যদি আসেন, সেটা আমরা আপনাকে পিআরপির মাধ্যমে চিকিৎসা করতে পারবো। আর হাঁটুর যে সমস্যা সেটা প্রতি বছর 5% করে আপনার ক্ষয় বাড়ে। বর্তমানে একটা পরীক্ষা রিসার্চের মধ্যে দেখা গিয়েছে যে আমাদের যে 5% যেই প্রতি বছর যে হাড়ের যে ক্ষয়টা বাড়ে, সেটা একমাত্র পিআরপি প্রিভেন্ট করতে পারে। তা আপনি যদি রোগের প্রথম দিকে যদি আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে আমরা আপনাকে এই যে 5% করে বেড়ে এটা যে স্টেজিংটা চেঞ্জ হয়ে যাবে, অ্যাডভান্স স্টেজে যাবে, সেটা আমরা
রোধ করতে পারবো, সঙ্গে আপনার বর্তমান যে অসুবিধা ব্যথা কিংবা হাঁটুর যে ফুলে যাওয়া এইটারও চিকিৎসা করা যাবে। হ্যাঁ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম হাঁটু ব্যথা ও অস্থিসন্ধিজনিত সমস্যায় পিআরপির ভূমিকা সম্পর্কে। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। লোয়ার ব্যাকের পেইনটাকে রিলিফ করার জন্য আমরা আজকে দেখাবো আপনার 6 মুভমেন্টস। তবে খেয়াল রাখবেন যে আগের সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আপনাকে করতে হবে। বারবারই বলছি, যদি সিকোয়েন্স প্রপারলি না হয় একটা মুভমেন্টের মাধ্যমে আপনার কোনো কিছুই হবে না, কারণ ইটস এ টোটাল সিস্টেম যে একটার পর একটা কেন হচ্ছে, মানে যেটা আমরা বলি হাউ টু কমিউনিকেট উইথ ইউর বডি। ওই কমিউনিকেশন যদি প্রপার হয় সিকোয়েন্স অনুযায়ী, তাহলে আপনার পেইনটা রিলিফ হবে। আর তা না হলে জাস্ট ইট উইল বিকাম অ্যান এক্সারসাইজ। এক্সারসাইজে বেনিফিট পাবেন, অন্য বেনিফিট পাবেন, কিন্তু লোয়ার ব্যাকের যে পেইনটা রিলিফ করার জন্য কোনো বেনিফিট আপনি পাবেন না। তো এখন দেখুন যে 6 নম্বর এক্সারসাইজটা আমরা কীভাবে করছি। এই 6 নম্বর এক্সারসাইজটা এর আগে সিকোয়েন্সে ছিল, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে এখানে মুভমেন্টও থাকবে, এর সাথে একটা স্ট্যাটিক মুভমেন্ট থাকবে। মানে আমরা আগে বলেছিলাম যে প্রত্যেকটা হবে রিপিটেশন অনুযায়ী যে মানে কন্টিনিউয়াস মোশন। এখানে থাকবে কন্টিনিউয়াস মোশন করতে করতে একটা জায়গায় গিয়ে আপনার স্ট্যাটিক থাকতে হবে। আসলে স্ট্যাটিকটা থাকার রিজন হচ্ছে অল দ্য টেনশন উইল গো আউট ফ্রম দ্য স্পাইন। এই স্পাইনটা থেকে সব টেনশন রিলিফ করার জন্য এই মুভমেন্টটা করতে হবে 6 নম্বরে এসে। এবং তারগুলো অনেকগুলো আছে, অনেকগুলো মানে কারণও আছে কেন 6 নম্বরে গিয়ে আমরা করছি। কারণ 5টা এক্সারসাইজ করতে করতে কিছুটা টেনশন আপনার ওখানে অ্যাকুমুলেট করে, ওই টেনশন অ্যাকুমুলেটটাকে রিলিজ করার জন্য এই মুভমেন্টটা করলে ওই জায়গাটা একটু রিলিফ হয়ে যাবে এবং ইট উইল বিকাম মোর রিল্যাক্স। কারণ 6 নম্বরের পর আরও কিছু কমপ্লিকেটেড এক্সারসাইজগুলো আসবে, ওই এক্সারসাইজগুলোর জন্য যাতে আপনি রেডি থাকেন এই জন্য এটা করতে হবে অলওয়েজ। মাঝখানে এটা হচ্ছে মাস্ট, এটা করতে হবে। এখন দেখুন আমরা কীভাবে এক্সারসাইজটা করছি। ওকে সাইমন, ওকে এর আগে আমরা যেটা করেছিলাম যে অর্ধকূর্মাসন, মডিফাইড অর্ধকূর্মাসন, সেম মুভমেন্ট। ওকে এখন দেখুন যে কীভাবে করছে সে। ওকে গো। আগে আমরা দেখেছিলাম সেম মুভমেন্ট, এর সঙ্গে এটা রিপিট করার খুব একটা প্রয়োজন করছে না। যে ব্রিদিং প্যাটার্নটা আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে। ব্রিদ ইন, ব্রিদ আউট। যখন ব্রিদ আউট করছে একটু টিল্ট হচ্ছে পেলভিসটা। ব্রিদ আউটের সময় অলওয়েজ পেলভিসটাকে আপনি যদি টিল্ট করতে থাকেন তাহলে আপনার স্পাইনের কার্ভেচার হবে। ইটস অল ডিপেন্ড অন দ্য ব্রিদিং। ইয়েস, লেটস গো ডাউন। ইয়েস, এখন এইখানে যেটা হবে যখনই সে নিচে চলে যাবে, নাও এইখানে সে রয়ে যাবে এবং দিস ইজ অনলি ডিফারেন্স। এইখানে গিয়ে সে 30 সেকেন্ড তাকে স্টে করতে হবে। এবং জানেন যে আমরা বলেছি এখানে কিন্তু যখন স্টে করবে মাসেলে কোনো টেনশন রাখা যাবে না, রিল্যাক্স হয়ে থাকবে। যখন রিল্যাক্স হয়ে যাবে অল দ্য টেনশন উইল গো আউট ফ্রম দ্য স্পাইন এবং অল দ্য রিল্যাক্সেশন উইল ফলো দ্য হোল বডি। তাহলে স্পাইনের সাথে আপনার লিম্বসগুলোর মুভমেন্ট যখন কমিউনিকেট হবে ইউ উইল ফিল মোর বেটার। ইয়েস, দিস ইজ দ্য 6 মুভমেন্টস। ওকে একটা জিনিস অনেকে হয়তো একটু কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা লোয়ার ব্যাক যখন করছি তো ওয়াই আমরা সবসময় পেলভিসের কথা বারবার কেন বলছি। কারণ সবাই তো ফোকাস থাকে শুধু লোয়ার ব্যাক নিয়ে। পেলভিসের রিজনটা হচ্ছে আপনি খেয়াল করবেন যাদের লোয়ার ব্যাক ইনজুরি থাকে, খুব অ্যাডভান্স যদি থাকে, লোয়ার ব্যাক যদি কোনো সমস্যা থেকে থাকে, এটা কিন্তু অ্যাডভান্স হয়ে এখান থেকে সামনের দিকে চলে যায়। তার মানে কি এটা কিন্তু ফলো করছে আসলে এখানে যে আমাদের একটা হিডেন মাসল থাকে, সোয়াস মাসল থাকে, এই মাসলটাকে কিন্তু অলরেডি হিট করে। এবং এই মাসলটা তখনই হিটেড হয় আমাদের পিছে কিছু স্ট্যাবিলাইজার মাসল থাকে স্পাইনের পাশে, ইরেক্টর স্পাইন বলে। ওই মাসলটা প্রথমে উইক হবে। ওই মাসলটা যখন উইক হয় তখন দ্য প্রেশার কামস হিয়ার। নার্ভে তো প্রেশার দিচ্ছেই, এই সবাই নার্ভ নিয়ে খুব থাকে, মানে চিন্তিত থাকে। নোবডি এই মাসলটা নিয়ে কিন্তু খুবই থাকে না। কিন্তু এই মাসল যখন উইক হয় তখন পুরো নার্ভ থেকে প্রেশারটা বেশি হয়, মানে বেশি ফিল হয়। তখন আস্তে আস্তে শুটিং পেইন যায় পায়ের দিকে, আস্তে আস্তে অ্যাডভান্স হতে ইট উইল গো টু দ্য নিজ, দেন অনেক সময় দেখা যায় তো পা পর্যন্ত চলে যাবে, ফিট পর্যন্ত চলে যায়। এই জন্য পেলভিস মুভমেন্ট ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। যদি পেলভিস মুভমেন্ট যদি প্রপারলি না হয় তাহলে হবে না। আমরা পরবর্তী এক্সারসাইজ শুধু পেলভিস মুভ করাবো না, আমরা অ্যাবডাক্টাস মাসল, অ্যাডাক্টার মাসল, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, প্রত্যেকটা মাসল কীভাবে মুভমেন্ট করে আপনার স্পাইনটাকে স্ট্যাবিলাইজ করা যায় এবং ফ্লেক্সিবল করা যায় সেগুলো আমরা আস্তে আস্তে করব। তবে আমরা এই পর্যন্ত আসলাম, মানে 6 নম্বর পর্যন্ত আসলাম। আগামীতে আমরা দেখাবো কীভাবে 7 নম্বর এক্সারসাইজটাকে এগুলোর সাথে অ্যাডাপ্ট করতে হবে। প্রিয় দর্শক, বেল আমাদের সবারই খুব পরিচিত এবং খুব পছন্দের একটি ফল। চলুন বেলের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকে। উপকারী ফলগুলোর মধ্যে বেল অন্যতম। পাইলস, অ্যানাল ফিস্টুলা, হেমোরয়েড ইত্যাদি মলদ্বারের রোগ যাদের রয়েছে তাদের জন্য বেল অত্যন্ত উপকারী একটি ফল।
এই ফলগুলো অনেক কাজেও ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু এই বেল বলতে ছোট আকারের কদবেল নয়, বড় আকারের বেলকেই বোঝানো হয়। বেলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি। বেলের ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, ফলে গ্রীষ্মকালীন, ছোঁয়াচে ও বসন্তকালীন বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। বেলের যে পিচ্ছিল উপাদান বা বীজ রয়েছে সেগুলো অন্ত্রের মধ্যে গিয়ে বিভিন্ন উপকারী পরিবেশ তৈরি করে, যার ফলে আমাদের খাদ্য সহজে হজম হয়। দীর্ঘদিন ধরে যারা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন তারা যদি নিয়মিত বেল খান তাহলে এই কনস্টিপেশন সহজেই দূর করতে পারেন, কারণ বেলে রয়েছে ন্যাচারাল ফাইবার বা আঁশ, যা আমাদের অন্ত্রে গিয়ে উপকারী পরিবেশ তৈরির মাধ্যমে গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি কমায় এবং খাবার হজমে সহায়তা করে। তাই নিয়মিত বেল খেলে বিভিন্ন ধরনের জটিল সমস্যা থেকে বের হয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। বেলের ভিটামিন এ আমাদের চোখের আভ্যন্তরীণ ও বাহ্যিক পুষ্টি যোগাতেও সমানভাবে গুরুত্বপূর্ণ। যারা নিয়মিত বেল খান তারা কোলন ক্যান্সার, চোখের বিভিন্ন রোগ যেমন গ্লুকোমা, জেরোসিস, জেরোথেলমিয়া ইত্যাদি প্রতিরোধ করতে সক্ষম হন। অনেকের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে বেল খেলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, কিন্তু ধারণাটি মোটেও ঠিক নয়, কারণ তা দূরীকরণে সহায়তা করে। তবে দীর্ঘদিন ধরে যারা ডায়রিয়া বা করনিক ডায়রিয়াতে ভুগছেন তাদের জন্য বেল বা বেল জাতীয় শরবত খাবার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয়। সবশেষে বলা যায়, সুস্থ, সবল ও স্বাভাবিক রাখার মধ্যে উপকারী ফলগুলোর মধ্যে বেল অন্যতম একটি ফল। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। ডেঙ্গুকে বলা হয় শহুরে রোগ, তাই ডেঙ্গুবাহী এডিস মশা তাড়াতে ফুলদানিতে কিংবা অন্য কোনো স্থানে যাতে 6 দিনের বেশি পানি জমে না থাকে সে ব্যাপারে সতর্ক হন। ডেঙ্গু মশা রাতের চেয়ে দিনে বেশি কামড়ায়, তাই এ রোগ থেকে বাঁচতে দিনের বেলায়ও মশারি ব্যবহার করুন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, মুখ বিবর দিয়ে আমরা কথা বলি এবং খাওয়া দাওয়া করি, নিঃশ্বাস নেই, নিঃশ্বাসের ওরাল ব্রিদিং যেটা হয় এটা মুখ দিয়ে নেওয়া হয়। আর হলো গলার পিছনে যেটা ফ্যারিংস, এটা শুধুমাত্র 2টা ফাংশন আছে, একটা হলো বাতাস যাবে আর হলো খাবারটা চলে যাবে। ল্যারিংস যেটা, সেখানে কোনো খাবার যাবে না, ইসোফ্যাগাস দিয়ে খাবার চলে যাবে, মানে খাদ্যনালী দিয়ে, বাতাসটা যাবে হলো ওই ল্যারিংস দিয়ে। কাজেই এইগুলির প্রদাহগুলো যে বিভিন্ন উপসর্গগুলি দেখা দিবে, বিশেষ করে এই সিজনে, সেটা কমনলি হলো অ্যালার্জির জন্য, আরেকটা হলো ইনফেকশনের জন্য, বিভিন্ন যেমন ভাইরাল ইনফেকশনটা এখন অত্যন্ত বেশি হবে, দেখা যাচ্ছে জিহ্বাতে হবে, গাম মানে হলো দাঁতের মাড়িতে, তারপরে টনসিলে হবে এবং থ্রোটের ভেতরে হবে, আর হলো ল্যারিংসটা সবচেয়ে মোস্ট ডেঞ্জারাস অ্যাকচুয়ালি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpt.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।